ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনূস। পাচার অর্থ পুনরুদ্ধারে জোর। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, বিশ্ব নেতাদের ওয়াকআউট, বাইরে হাজারো মানুষের বিক্ষোভ। ঢাকার লালবাগ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, গলা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের একথা জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সব পক্ষকে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া গাজায় গণহত্যা বন্ধে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জোর দাবি জানান অধ্যাপক ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘ সাধারণ অধিবেশনে অধ্যাপক ইউনূসের দ্বিতীয় ভাষণ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 9:15টার পর বাংলায় বক্তব্য দেন তিনি। বর্তমানের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদের উত্থান। বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছেন তারা। আওয়ামী লীগ আমলে যে বিপুল অর্থ পাচার হয় তা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান অধ্যাপক ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। 8 বছর পার হলো, রোহিঙ্গা সংকট সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলেও জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের সব পক্ষকে চাপ দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। গাজায় স্পষ্ট গণহত্যা চলছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোরালো দাবি জানান তিনি। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের অগ্রগতি উন্নয়নে অবদানকে স্মরণ করে জাতিসংঘের প্রতি আস্থা জানান প্রধান উপদেষ্টা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভেতরে ওয়াকআউট ও বাইরে ব্যাপক বিক্ষোভের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি গাজায় গণহত্যার কথা অস্বীকার করেন। হামাসকে নির্মূলের আগে গাজায় আগ্রাসন শেষ হবে না বলেও জানান তিনি। বিশ্ব নেতাদের অনেকে প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করলেও গোপনে তাদের ধন্যবাদ দেন বলে জানান তিনি। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিনে মঞ্চে উঠে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার ভাষণের আগেই গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন প্রায় সব আরব সহ আফ্রিকা ও ইউরোপের বেশ কিছু দেশের প্রতিনিধি। মঞ্চে দাঁড়িয়ে থেকে সে দৃশ্য দেখেন নেতানিয়াহু। গাজায় আগ্রাসনের কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার চিত্র যেন স্পষ্ট ফুটে ওঠে সেখানে। অল্প কিছু প্রতিনিধি ও কর্মকর্তার উপস্থিতিতে ভাষণ দেন নেতানিয়াহু। প্রায় ৪৫ মিনিটের ভাষণে গাজায় ইসরায়েলি গণহত্যার দাবি অস্বীকার করে একে মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করেন। হামাসকে নির্মূলের আগে গাজায় আগ্রাসন শেষ হবে না বলে অঙ্গীকার করেন। হামাস নেতাদের বলছে, আপনারা অস্ত্র সমর্পণ করুন এবং এখনই সব জিম্মিদের মুক্তি দিন, না হলে ইসরায়েলি সেনারা খুঁজে বের করবে। গাজায় নিরাপত্তা বজায় রাখার প্রধান নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে।
নেতানিয়াহু জানান গাজায় আটক জিম্মিদের কাছে তার কথাগুলো পৌঁছে দিতে তার মাইক্রোফোনের সঙ্গে অনেকগুলো লাউডস্পিকার সংযুক্ত করা আছে। ভাষণে ইরানের পারমাণবিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানের পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণে অনুমোদন না দেয়া, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্মূল এবং ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে। নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউ ইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। টাইমস স্কয়ারে জড়ো হয়ে প্রতিবাদ জানান কয়েক হাজার মানুষ। গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান তারা। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। জনাব আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ডক্টর ইউনূস জাতিসংঘের ভাষণে কোন বিষয়কে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? তিনি আসলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করেছেন বৈশ্বিক ব্যাপারে। যেমন ধরা যাক যে টাকা চোরা, এটা নির্ভর করে আমরা কে কিভাবে দেখছি কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি আমাদের দেশের প্রেক্ষিতে মনে করি অনেকগুলো গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টাকা, যে বিদেশের অনেকগুলো দেশের এমনভাবে অর্থনৈতিক নীতি আছে যে নীতিগুলোর কারণে দেশ থেকে টাকা পাচার হতে পারে। এটা কিন্তু আমেরিকাতেও খুব জটিল সমস্যা। আমেরিকাতেও টাকা এরকম বা অন্য দেশে চলে যায়, এটা ডিটেল বলার দরকার নেই, আমি শুধু এইটুকু বলছি। তো এটারই অংশ হিসাবে বাংলাদেশের টাকাও যে যেতে পারে এটি অ্যাড্রেস, এটা কিন্তু এখনকার সমস্যা না, এটা গত 30-40 বছর ধরে। সেটি একটি ভালো এরিয়া। আরো একটা জায়গায় অ্যাড্রেস করেছেন ভালো বৈশ্বিক বিষয়, সেটা খুবই সেন্সিটিভ অ্যাট দ্য সেম টাইম, কিন্তু যেহেতু ডক্টর ইউনূস গ্লোবাল পলিটিক্সটা জানেন সেজন্য ওনার পক্ষে এটা সম্ভব হচ্ছে। যেমন ধরুন, একটি প্রসঙ্গ উনি অ্যাড্রেস করেছেন, সেটা হলো লেবার। এটা ইনডেনচার্ড লেবার, যদিও এখন ইনডেনচার্ড লেবার বলা হয় না, যারা আমাদের অভিবাসী শ্রমিক। এটা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশ এখন সবচেয়ে বেশি লোক বিদেশে কাজের জন্য পাঠায়। কিন্তু উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন, মাইগ্রেন্ট, ইমিগ্রেন্ট, তার ভেতরে আমেরিকাতে এখন প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে বক্তৃতা করেছেন, যে পলিসি, সেটার এগেনস্টে যায় দূর থেকে। কিন্তু এটা ম্যাটার করে না, যেহেতু উনি বলছেন যেন আমার দেশের কাজের লোকগুলো, যে লোকগুলো বাইরে কাজ করে, সেটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া। আমি অন্য যে গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। আর সবচেয়ে যেটা আপনার প্রশ্নের উত্তরে যেটা বলা হওয়া উচিত আমার দিক থেকে উত্তর, সেটিতে আমি সবার শেষে আসছি, অথচ সেটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রেক্ষাপটে, সেটা বাংলাদেশের অবস্থানটি ইসরায়েলের ব্যাপারে এবং প্যালেস্টাইনের পক্ষে উনি সম্পূর্ণ ওপেন করে বলেছেন। আছে আগের গুলোতে আমরা জানি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অনেক সময় রাষ্ট্রপ্রধানদের, সরকার প্রধানদেরকে অনেক কিছু ব্যালেন্স করে বলতে হয়, উনি সেই ব্যালেন্সের জায়গাটা জাননি। এটি আমার কাছে মনে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। একেবারে পরিষ্কার বলে দিয়েছেন, ইভেন জেরুজালেমকে যে ক্যাপিটাল করে প্যালেস্টাইনের স্বাধীনতা দেওয়া উচিত সেটি পর্যন্ত বলা স্পেসিফিক্যালি। এটা এই কারণে গুরুত্বপূর্ণ, আপনি খেয়াল করবেন, এখানে আমি জানি না আপনার ওখানে বলা ছিল কিনা, আমি জানি কথা দেখেছি, আর না বললেও অসুবিধা নেই। নেতানিয়াহু কিন্তু এই কথাটি জোর দিয়ে বলেছে যে তোমরা যদি আমাদের জেরুজালেমকে দিয়ে দিতে বলো ওদেরকে, তাহলে 1 মাইলের মধ্যে আমাকে আসলে আরেকটি স্বাধীন টেরোরিস্ট দেশ দিচ্ছ, যেন নিউ ইয়র্ককে দিয়ে দিচ্ছ তুমি টেরোরিস্টদের কাছে 9/11-এর পরে। ইটস লাইক ওইভাবে বলছে। ফলে এটা গুরুত্বপূর্ণ, এবং ডক্টর ইউনূস সেখানে এই জায়গাটা পরিষ্কার করেছে। আমার কাছে মনে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ। আর যদি রাজনৈতিক প্রেক্ষাপটে হয়, তাহলে আমি বলবো উনি সবসময় তো বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, আপনাদের আজকের হেডলাইনও সেটা, যে উনি এটা বলছেন, কিন্তু এটা গুরুত্বপূর্ণ অন্য অর্থে। দেশে যখন সবগুলো দলের সঙ্গে বৈঠক করে এটা বলেন, বা যারা সংস্কারের জন্য কথা বলার জন্য আসে তাদের জন্য বলেন, সেটা এক ধরনের কথা। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না, অনেকে ষড়যন্ত্র খোঁজে, অনেকে সত্য মিথ্যা খোঁজে, অনেকে এরকম অজুহাত খোঁজে। কিন্তু উনি বলছেন এটা বিশ্ব ফোরামে, বিশ্ব ফোরামের এর চাইতে বড় আর ফোরাম তো হতে পারে না। তার অর্থ হচ্ছে যে ওনার আন্তরিকতাটাকে আমরা গ্রহণ করতে পারি এই অর্থে যে বিশ্ব ফোরামেই কিন্তু উনি ঘোষণা দিয়ে এসেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। বক্তব্যগুলোর এই দিকগুলোকে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় একটু জানতে চাই, যে নেতানিয়াহুর ভাষণের সময় তো অনেক দেশই বয়কট করেছে, এছাড়াও বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই এখন যেটা হয় যে ওনাকে ওয়েস্টার্ন এক্সপার্ট এবং নেতারা বলে থাকেন নির্লজ্জ লোক। রাইট উইং এর নেতা
রাইট উইং নেতাদের এরকমই থাকে, রক্ষণশীল হবে, অ্যাগ্রেসিভ হবে, উগ্র হবে, যুক্তিহীন হবে, সেগুলো সব মেলে ওর আচরণে। পৃথিবীর অন্য কোনো দেশ যদি হতো, অন্য কোনো নেতা যদি হতো, তাহলে হয়তো তিনি আসতেন না, কারণ তিনি কিন্তু জানেন যে এই ঘটনাটি ঘটবে। 70-80% লোক নাই, তো তাহলে বক্তৃতা দিতে এসে লাভ কি? এবং নাই মানে আসেনি তা তো না, তাকে দেখে আসেনি, অনেকে অ্যাবস্টেইন স্ট্যাটাসে থেকেছে অনেকে, কিন্তু বক্তৃতা শুরু করছে দেখে সব লোক বেরিয়ে গেছে। এটি কোনো সুস্থ নেতা হলে এটা করতেন না, কিন্তু তারপরও উনি ওনার অ্যাগ্রেসিভ অবস্থানটাকে ঘোষণা করার জন্যই আসছে। খেয়াল করবেন না, আরো একটা ঘটনা আজকে নিউজ আছে, উনি তো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তাকে ফিউজিটিভ, ফেরারি বলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। সে কারণে তার প্লেন কিন্তু প্রপার রুটে আসেনি, অর্থাৎ ইসরায়েল থেকে ইউরোপ হয়ে আটলান্টিক পেরিয়ে যেভাবে নিউ ইয়র্কে আসে সেভাবে আসেনি। তার কারণ প্রপার রুট হচ্ছে স্পেন এবং ফ্রান্সের উপর দিয়ে যাওয়া। ফ্রান্সের কাছে, স্পেনের কাছে তারা অনুমতি চায় না, কিন্তু ফ্রান্সের কাছে অনুমতি চেয়েছে তাদের বিমান ফ্রান্সের উপর দিয়ে যেতে পারবে কিনা। ফ্রান্সের একজন ডিপ্লোম্যাট বলেছে, আমি নিউ ইয়র্ক টাইমস থেকে কোট করছি, ডিপ্লোম্যাট বলেছে যে হ্যাঁ আমরা অনুমতি দিয়েছি, কিন্তু স্টিল তার প্লেন ফ্রান্সের উপর থেকে ওড়েনি। তার কারণ তিনি একজন অপরাধী এবং ফ্রান্স যে কোনো সময় বলতে পারতো এই প্লেনকে ল্যান্ড করতে হবে এবং তাকে অ্যারেস্ট করতে পারতো। এরকম একটি অবস্থান থেকে, এবং উনি যা বলেন তার তো ওই পৃথিবীতে কোনো অর্থ নাই, মানে প্রতিটি কথা মিথ্যা, প্রতিটি বিষয় অসত্য, প্রতিটি বিষয় জোর জবস্তিমূলক। এই জিনিসটা সবাই জানে, কিন্তু আরো 2-3টা ডেভেলপমেন্ট হচ্ছে এর পেছনে, যে এটা ম্যাটার করছে না সে কতটা কি করছে না করছে। ডেভি ডেভি পরশুদিন যখন আরব নেতাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বসেছে, তিনি স্পষ্ট করে বলেছেন কোনো কারণে আমি এটা করতে পারবো না, মানে এক্সটেনশন করতে দেবে না গাজায়। ফলে আমি মনে করি ওটি খুব জরুরি একটি বিষয়। সাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডাকসু ও জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সেলিমা রহমানের অভিযোগ, বিএনপির বিরুদ্ধে নানা চক্রান্ত অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে মিরপুরের মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডাকসু ও জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন। বলেন, এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে সেটা যথার্থ হয়নি। এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি। সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার, ব্যালট বই, সেখানে কোনো নাম্বার ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাকসুতেও তাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিকে হেয় করতে দেশব্যাপী নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী। কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, তারা লড়াই করবে। জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সংগঠিত অবস্থায় সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর লালবাগে নিজ বাসা থেকে নজরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লালবাগ এলাকার আরএনটি রোডের জমজম টাওয়ারের ৫ম তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের গলা ও শরীরে কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত নজরুল ইসলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করতেন। লালবাগের বাসায় স্ত্রী, 2 সন্তান, মা ও শাশুড়ি সহ বসবাস করতেন। আজ বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার এবারে স্লোগান পর্যটন এবং টেকসই রূপান্তর। পর্যটন এখন আর শুধু অর্থনীতির মাপকাঠি নয়, এটি একটি ইতিবাচক পরিবর্তনের মাধ্যম বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন পর্যটন খাত এগিয়ে নিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
এবছর পর্যটন দিবসের মূল উদ্দেশ্য পর্যটন খাতকে পরিবেশ বান্ধব, সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল করে তোলা। এই বৈশ্বিক আহ্বানের মাঝে কেমন আছে বাংলাদেশ? পর্যটন কেন্দ্রগুলোতে দেশীয় পর্যটকের আনাগোনা বেড়েছে, যা অভ্যন্তরীণ অর্থনীতির জন্য ইতিবাচক। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখনো পিছিয়ে। বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ নয়। এর পেছনে সঠিক প্রচারণা ও সমন্বয়ের অভাবকে দায়ী করেন বিশেষজ্ঞরা। প্রিভিলেজগুলো দেওয়া উচিত, পাওয়া উচিত পর্যটন খাত, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরকারের কিছু নীতিমালা পর্যটনের অগ্রগতিকে ব্যাহত করছে। বিদেশ থেকে যারা ওয়েজ আর্নার তারা কিন্তু টাকা আর্ন করে দেশে পাঠালে তাদেরকে $100 $2 করে ইনসেন্টিভ দেওয়া হয়। কিন্তু পর্যটনের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা পর্যটনের মাধ্যমে বিদেশি কারেন্সি আনছে উৎসে তাদেরকে 10% কর কর্তনের নির্দেশ, ইনসেন্টিভ তো দূরের কথা, উৎসে আরও 10% কর কাটার জন্য নির্দেশনা দেওয়া। এর চেয়েও বড় কারণ দেশের অপরাধ প্রবণতা ও অপরাধমূলক কাজগুলোকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রচার করা, যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে রংলি প্রজেক্ট করা হয়, হ্যাঁ, ওই একটু বন্যা, একটু আপনার ওই ছিনতাই, হ্যাঁ, একটু আপনার মারামারি, এগুলি কিন্তু হাইলাইটেড হয়। তো এগুলি আমাদের যে ইমেজ একটা ক্রাইসিস হয়ে গেছে, এই ক্রাইসিসটা কিন্তু আপনার অ্যাড্রেস করতে পারে বাংলাদেশি মিশনগুলো। সেই মিশনগুলোতে একটা ডেস্কই থাকা উচিত ট্যুরিজমের উপর, এবং একজনকে অ্যাসাইন করা, তার কাজই শুধু বাংলাদেশকে প্রমোট করবে। পর্যটন এবং টেকসই রূপান্তর স্লোগানকে বাস্তবে রূপ দিতে সমন্বিত উদ্যোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। এছাড়া দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে ব্র্যান্ডিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে উন্নয়নে নেই তেমন উদ্যোগ। অবকাঠামো আর প্রচারণার অভাবে পিছিয়ে এই খাত। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থায় বাড়ছে না পর্যটকের সংখ্যা। টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন। বছর জুড়ে পর্যটকে মুখর থাকলেও শরতে বেড়াতে আসা দর্শনার্থীরা উপভোগ করেন বাড়তি আনন্দ। খুব ভালো লাগলো, রাঙামাটি পলল পার্ক, তারপর নেভি ক্যাম্পও ঘোরা হয়েছে। আমরা এই পোড়াল পার্ক আর নানান জায়গায় ঘোরা হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে বৈচিত্র্যময় খাগড়াছড়ি। বছরে অন্তত 1 লাখ পর্যটক আসেন এখানে। রয়েছে ছোট বড় 10টি ঝর্ণা। তবে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন দর্শনার্থীরা। আগে আসলে আমি আলোটিলায়, তখন এতটুকু ছিল না, এখন এসে দেখতেছি আরো অনেক বড় আকারে তৈরি হয়েছে। তো এরকম যদি খাগড়াছড়িতে আরো বেশি স্পট তৈরি হয় তাহলে পর্যটনের এখানে আগ্রহটা অনেক বেশি তৈরি হবে। খাগড়াছড়িতে যদি আরো অনেক বেশি ঘোরার যে প্লেসগুলো মানে স্পটগুলো যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আমরা যারা আছি আমাদের আগ্রহটা বাড়বে। চা বাগান, বন হাওর, ঝর্ণা মিলিয়ে অর্ধশত দর্শনীয় জায়গা রয়েছে মৌলভীবাজারে। প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক ঘুরতে আসেন এখানে। একটা অলরেডি অ্যাপসের কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। ট্যুরিজম যেটা আমরা বলি যে পর্যটনটা যাতে আরো বিকশিত হতে পারে, মৌলভীবাজার পর্যটনের সাথে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। দেশের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় জায়গা টাঙ্গুয়ার হাওর। প্রতিদিনই শত শত পর্যটক আসছেন হাউসবোটে করে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শত বছরেও বগুড়ার প্রাচীন পুণ্ড্রনগরী ও জাদুঘর সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দর্শনার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি সরকার, যার কারণে ঐতিহাসিক স্থানটিতে 2500 বছরের পুরানো স্থাপত্য পরিদর্শনে তেমন দর্শনার্থী আসছেন না। তবে কর্তৃপক্ষের দাবি পুণ্ড্রনগরীর সুযোগ সুবিধা বৃদ্ধি সহ দর্শনার্থীদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বগুড়ায় করতা নদীর পশ্চিম তীরে 2,64,000 বর্গমিটার আয়তনের দেশের সবচেয়ে প্রাচীন এই পুণ্ড্রনগরী 1907 সালে পাথর ভিটায় প্রথম প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয়। 90-এর দশকে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ খননে দুর্গনগরীর ভেতরে পাওয়া যায় এই মাটির চুলাটি, যার বয়স অন্তত 2400 বছর। এছাড়া খননে যীশু খ্রিস্টের জন্মেরও আগে তৈরি 5 মার্ক কয়েন ও শুঙ্গ আমলের কারুকাজ করা বেশ কয়েকটি পোড়ামাটির ফলকও পাওয়া গেছে। 1919 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত হিসাবে পুণ্ড্রনগরীকে তালিকায় নিলে গুরুত্ব আরও বেড়ে যায় গবেষক আর দেশি বিদেশি পর্যটকদের কাছে। পূর্বের ইতিহাস সম্পর্কে যে নিদর্শনগুলো আছে সেগুলোর বিস্তারিত বিবরণ যদি আমরা জানতে পারতাম
তাহলে আমাদের জন্য ভালো হইতো। আমরা একটা সাধারণ জ্ঞান জানবো, পুরানো ইতিহাস জানবো, তা কিছুই জানা যায় না, শুধু এখানে শতক আর প্রাপ্তিটাই জানতে পারতেছি। অনেক কিছু এখানে গ্যাপ আছে। মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম আমলের বিপুল সংখ্যক অবকাঠামোর পাশাপাশি হাজার হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো টিকে আছে মহাস্থানগড়ে, যেসব সঠিকভাবে সংরক্ষণ ও দর্শনার্থীদের সামনে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা আছে, যেরকম টয়লেট, বসার জায়গা, ছাউনি। আমাদের একটা ক্যাফেটেরিয়া আছে যেটা ইজারার মাধ্যমে আমরা চালু করে দেব, এটা প্রসেসিং আছে। আর জাদুঘরের ভিতরে যে বর্ণনাগুলো আছে প্রত্নবস্তুর, সেগুলো আমরা পুনরায় করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। এটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, দুর্গনগরের বেষ্টনী প্রাচীরের মধ্যে অন্তত 11টি বসতির চিহ্ন আছে, আর মহাস্থানগড়কে কেন্দ্র করে ছোট বড় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে কমপক্ষে 25টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় 20 জনকে আজীবন বহিষ্কার এবং 17 জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। জানান, বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। গত বছর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন 12 জন ও হলে অস্ত্র রাখার ঘটনায় 8 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে এদের মধ্যে কয়েকজন 2 ঘটনাতেই অভিযুক্ত থাকায় আজীবন বহিষ্কার হয়েছেন। এছাড়া 2 থেকে 4 সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে 17 জনকে। শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। প্রতিমা তৈরি থেকে শুরু করে মণ্ডপ সজ্জার কাজ প্রায় শেষ। আজ দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা। প্রতি পূজাতেই ব্যতিক্রমী আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের বাড়তি আগ্রহ থাকে। ভক্ত দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় ঘিরে বাড়তি নিরাপত্তা বেষ্টনী থাকে সব মণ্ডপে। সোনার বরণ এ দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সোনালী আঁশ পাট দিয়ে। নাটোর শহরের লালবাজার কদমতলার রবিসুতম সংঘের পূজা মণ্ডপে দেখা মিলবে এই প্রতিমার। গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক সহ সব প্রতিমাই তৈরি হয়েছে পাট দিয়ে। এর মধ্যেই আশেপাশের এলাকায় বেশ আগ্রহ তৈরি হয়েছে এই পূজা ঘিরে। পাট দিয়ে প্রতিমাটা তৈরি করেছি, এতে প্রায় 20 কেজির মতন পাট লেগেছে। তে এতেই মোটামুটি আমার মূল্য হিসাব করতে গেলে মূল্য হিসাব ধরি না, কারণ এসব কাজের মূল্য হয় না, শিল্পীর কোনো মূল্য নেই। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, যে তাদেরও ভালো লাগছে এই কাজটা, আমারও তাদের প্রশংসা শুনে আমাদেরও ভালো লাগে। শরীয়তপুরে এবার 102টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে নড়িয়ার ঘোষপাড়া রাধা গোবিন্দ ধাম মন্দির কমিটির উদ্যোগে ধান দিয়ে তৈরি প্রতিমা ঘিরে বাড়তি আগ্রহ ভক্তদের। এই থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হইতেছে এবার একটা নতুনত্ব ব্যাপার আছে, মানে শরীয়তপুরের মধ্যে এটা খুবই নতুনত্ব। এক মণ্ডপে শতাধিক প্রতিমা দেখা মিলবে ফরিদপুরের আলফাডাঙ্গায়। কুসুমদি গ্রামের হরিমন্দির মণ্ডপের দুর্গাপূজার আয়োজনে দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। বড় আয়োজন ঘিরে বাড়তি আগ্রহের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। এবং এক এক জায়গায় দেবী এক এক রূপে পূজিত হয়, সেটাই মূলত আমরা, যেহেতু মানুষের যাওয়ার সুযোগ হয় না, আমরা সেই 51টি পীঠকেই এখানে সবাইকে পরিচিত করার জন্য, সবাইকে দেখানোর জন্যই আমরা এখানে এই আয়োজন করেছি। যেই মণ্ডপগুলো বড় বড় এবং গুরুত্বপূর্ণ, যেখানে প্রচুর জনসমাগম হয়, সেখানে আমরা আমাদের 3-4 জন করে সদস্য সার্বক্ষণিক আমরা মোতায়েন রাখবো, সেখানে কোনো ভ্যাকেন্সি হবে না। রোববার ষষ্ঠীতে অধিবাস এবং সোমবার সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ আর ইচ্ছেমতো প্রণোদনা বোনাস দিতে পারবে না। এখন থেকে বোনাস নির্ধারণ করা হবে অপারেটিং প্রফিটের ওপর নয়, বরং নেট প্রফিটের ওপর ভিত্তি করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। সরকার 14টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্মদক্ষতা ভিত্তিক বোনাসের বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বছরে সর্বোচ্চ 3টি প্রণোদনা বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে দিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন, বিনিয়োগের মূল্য হ্রাস বৃদ্ধির প্রভিশন এবং অন্যান্য সম্পদ হ্রাস বৃদ্ধির প্রভিশন সমন্বয় করে, অর্থাৎ বাদ দিয়ে নিট মুনাফার হিসাব করতে হবে। ব্যাংকগুলোতে বোনাস দেওয়ার ক্ষেত্রে এতদিন শৃঙ্খলার ঘাটতি ছিল, তা দূর করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী আর সাতকানিয়াকে যুক্ত করা প্রায় 15 কিলোমিটার সড়ক বেহাল। 10 মিনিটের পথ যেতে লাগছে 1 ঘন্টার বেশি সময়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বর্ষা মৌসুমে তা বেড়েছে কয়েক গুণ। সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও বৃষ্টির কারণে বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। চট্টগ্রামের এই সড়কের নাম ডিসি রোড, কিন্তু দেখে মনে হয় হাল চাষ করা জমি। বাঁশখালী আর সাতখানিয়া উপজেলাকে সংযুক্ত করা 15 কিলোমিটার সড়কে অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে চলাচল করছে লাখো মানুষ। আনোয়ারা ও লোহাগাড়ার লোকজনেরও ভোগান্তি পৌঁছেছে চরমে। সড়কের নানা অংশে গর্ত আর অসংখ্য খানাখন্দ। গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন। সড়কে বন্ধ প্রাইভেট কার ও মাইক্রোবাসের মতো যান চলাচল। পুকুরিয়া থেকে মৌলবীর দোকান পর্যন্ত পুরো রাস্তাটা একটা যেন জাহান্নামের একটা গর্ত। হাঁটু পানি হয়ে যায়, গাড়ির উপর পানি উঠে যায়। অনেক হার্ট রোগীরা কষ্ট পাচ্ছে, প্রেগনেন্ট মহিলারা কষ্ট পাচ্ছে, ঝুঁকির মধ্যে আছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তার কিছু অংশের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে এগুচ্ছে না। রয়েছে বাজেট সংকটও। 8000 কিলোমিটার রাস্তা প্রায় পাকা। তার যদি আমরা প্রতি বছর যদি 20 মিটার রাস্তা আমরা মেরামত করি, তাও হয় প্রায় 1600 কিলোমিটার রাস্তা, যেটা মেরামত করতে আমাদের লাগে প্রতি বছর মিনিমাম 600 কোটি টাকা। আমরা বিভিন্ন প্রকল্প কর্মসূচি থেকে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, আরও প্রায় 400 কোটি টাকা প্রতি বছর ঘাটতে থাকে মেরামতের জন্য। বাঁশখালী সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে যেতে এই সড়ক ব্যবহারে কমে অন্তত 30 কিলোমিটার দূরত্ব। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। মস্কোতে বিশ্ব অ্যাটমিক সপ্তাহে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও ওয়াইলিয়ন। বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটই চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে বলে জানান তিনি, যা সম্পূর্ণ কার্বন মুক্ত। এ সময় সামা বিলবাও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। যেসব দেশ বিদ্যুৎ ঘাটতি বা এ সংক্রান্ত সমস্যায় রয়েছে তাদেরকে বাংলাদেশের পদক্ষেপ অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশের জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বের কথাও তুলে ধরেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান কার্যক্রমের বিষয়ে আমি মুগ্ধ। সেখানে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। তাছাড়া সেখানকার কর্মকর্তারাও বেশ দক্ষ। 10 বছরের মধ্যে বাংলাদেশ 0 থেকে 10% বিদ্যুৎ উৎপাদন করতে পারছে, যা সম্পূর্ণ কার্বন মুক্ত। এটি বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। ছোট পারমাণবিক শক্তি কেন্দ্র হবে উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ ও জ্বালানির সবচেয়ে কার্যকর সমাধান। কম খরচে দ্রুত ও নিরাপত্তা আরও নিশ্চিত করে এমন প্রকল্প স্থাপনে আগ্রহী রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। মস্কোতে বিশ্ব অ্যাটমিক সপ্তাহে একথা জানান সংস্থাটির কর্মকর্তারা। রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে বিশ্ব অ্যাটমিক সপ্তাহের আয়োজন, যেখানে পরমাণু শক্তির নানা ব্যবহার নিয়ে পরিকল্পনা তুলে ধরছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে পাবনার রূপপুরে বড় ধরনের রিঅ্যাক্টর বসিয়েছে রোসাটম। তবে বড় প্রকল্পের অর্থায়ন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অনেক দেশের নেই। তাই বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ ও জ্বালানির সবচেয়ে কার্যকর সমাধান হবে ছোট পারমাণবিক শক্তি কেন্দ্র। 50 মেগাওয়াট পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ব্যবস্থাপনা অনেক দেশের পক্ষেই সম্ভব। পারমাণবিক শক্তি খাতকে এগিয়ে নিতে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সেসব দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। আমরা দেখতে চাই বিশ্বের প্রত্যেক প্রান্তে পারমাণবিক জ্বালানির গুরুত্ব বাড়ছে। এজন্য আমরা 50 মেগাওয়াটের মতো ছোট পারমাণবিক শক্তি কেন্দ্রে জোর দিয়েছি। এছাড়াও ভাসমান ছোট পরমাণু বিদ্যুৎ প্রকল্পের গুরুত্ব দিচ্ছে রাশিয়া। দেশটিতে এ ধরনের 2টি প্রকল্প পরীক্ষামূলকভাবে চলছে। বাংলাদেশের মতো নদীমাতৃক বা সমুদ্র তীরবর্তী দেশে এটি কার্যকর হবে বলে আশা তাদের। বর্তমানে বিশ্বের 31টি দেশ, 14টি ব্যাংক ও বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। 2025 সালের মধ্যেই তারা পারমাণবিক জ্বালানি সক্ষমতা অর্জন করতে চায়। উন্নত জীবন এবং সার্বক্ষণিক পরিষেবার জন্য এই ক্লিন এনার্জি নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাহাজের জন্য ছোট পরমাণু প্রকল্পের সফল পরীক্ষা করেছে রাশিয়া।
কর্মকর্তারা জানান, জাহাজে পারমাণবিক শক্তি ব্যবহার সাশ্রয়ী ও নিরাপদ হবে। রুশ বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির উৎস হবে ফিউশন পরমাণু শক্তি, যা পরিবেশ বান্ধব ও ঝুঁকিমুক্ত। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।